আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার যে ধারাবাহিক কোর্সের ক্লাসগুলো চলছে তার মধ্যে হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের 2 নম্বর টপিকস সেটা হচ্ছে বাংলা বানানের নিয়ম। এই বাংলা বানানের নিয়ম থেকে তোমাদের কোয়েশ্চেন 2 ধরনের হতে পারে। ক নাম্বারে তোমাদের প্রশ্ন থাকবে, প্রশ্নের উত্তর দিতে হবে। প্রশ্ন থাকবে এরকম যে বাংলা একাডেমি বাংলা প্রমিত বানানের নিয়ম লিখো, হ্রস্বইকার ব্যবহারের নিয়ম লিখো, তৎসম শব্দের বাংলা বানানের নিয়ম লিখো, অতৎসম শব্দের বাংলা বানানের নিয়ম লিখো, নত্যবিধান সত্যবিধান। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে। তো এই প্রশ্নগুলো লিখতে তোমাদের প্রায় 15 মিনিটের উপর সময় লেগে যেতে পারে, এবং তোমরা এটাতে যখন আনসার করবা হয়তো ম্যাক্সিমাম সময় দেখা যায় শিক্ষকরা মার্কস দিতে একটু কার্পণ্য করে, অর্থাৎ 5-এ 4 মার্কসের মতো দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, এটার কয়ের অথবা হিসেবে থাকবে খ, বাংলা বানানের 5টি, তোমাকে 8টি ভুল বানান দেওয়া থাকবে। এই 8টি ভুল বানানকে শুদ্ধ করতে হবে, মানে বাংলা বানান শুদ্ধিকরণ। এই 8টি বাংলা বানানকে যদি তুমি শুদ্ধ করতে যাও, তোমাকে বেশ কিছু ট্রিক্স জানা থাকা দরকার। তোমার যেই ট্রিক্সগুলো না জানলেই নয়, বা যে ট্রিক্সগুলো তোমাকে বাংলা বানান শিখতে বেশি সহায়তা করবে, সেই ট্রিক্সগুলো নিয়ে আজকের আমার এই ক্লাসটা, বাংলা বানানের ক্লাস, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের ক্লাস। এই ক্লাসটা যদি করো এবং যদি নিয়মগুলো একটু ভালো মতো ফলো করো, আমার বিশ্বাস তুমি যদি যেই ক্লাসে শিক্ষার্থী হও, এমনকি তোমার পরবর্তী জীবনে, অর্থাৎ বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, চাকরির পরীক্ষা বা যে কোনো পরীক্ষায় তোমার ইনশাল্লাহ বানান সম্পর্কিত অনেক ভয় কেটে যাবে। আমার এই একটি ক্লাসে, অর্থাৎ এই বাংলা বানানের যে সম্পূর্ণ ক্লাস, এটা আমি দুটো সেশনে নিব, ক্লাস 1, ক্লাস 2। এই দুটো ক্লাসের একটি যে প্যাকেজটা আছে, এটা যদি কেউ কমপ্লিট করতে পারো, আমার বিশ্বাস 10,000 প্লাস বানান শিক্ষা তোমার জন্য সম্ভব হবে ইনশাল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আর কথা না বাড়িয়ে ক্লাস শুরু করি। আজকের টপিকস হচ্ছে বাংলা বানান, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণের 2 নম্বর টপিকস। বাংলা বানানের আমি ট্রিক্সের প্রথম যেটা আছে, আমার প্রথম রুলসটা হচ্ছে ক রস্যইকার নাকি ক দীর্ঘিকার, ক হ্রস্বইকার নাকি ক দীর্ঘইকার, কোন কার কখন ব্যবহার করব। দুটোই কার ব্যবহার করি আমরা, কখন কোন কারটা ব্যবহার করব বা কোন কার চিহ্নটা ব্যবহার করা আমাদের জন্য কখন বেশি যথার্থ হবে। প্রিয় শিক্ষার্থী, ক রস্যইকার এবং ক দীর্ঘইকারের মধ্যে আমি তোমাদেরকে কখন কোনটা ব্যবহার করবা সেটা দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, ক রস্যইকার ক দীর্ঘইকার, এই দুটার মধ্যে নর্মালি ক দীর্ঘইকার যেটা আছে, মানে দীর্ঘকার যেটা আছে, এটা একটু বেশি দীর্ঘ, উচ্চারণ যেমন দীর্ঘ, দেখতেও দীর্ঘ, মানে একটু বড়। সুতরাং কোনো প্রশ্ন করার সময় যদি আমি তোমাকে প্রশ্ন করলাম, তুমি সেটা যদি একটু বড় উত্তর দিচ্ছ, তখন সেই ক্ষেত্রে ক দীর্ঘইকার ব্যবহার করবা। আর সবচেয়ে শর্ট, যে প্রশ্নের উত্তর সবচেয়ে শর্ট হবে, সেই জায়গায় ক হ্রস্বইকার ব্যবহার করব। তাহলে যে কোনো প্রশ্নের সবচেয়ে শর্ট বা সবচেয়ে ছোট উত্তর কি হতে পারে? যে কোনো প্রশ্নের সবচেয়ে ছোট উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। সোজা কথা হচ্ছে, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হবে, সেই প্রশ্নের ক্ষেত্রে আমরা ক হ্রস্বইকার ব্যবহার করব, আর বাকি সব জায়গায় দীর্ঘইকার ব্যবহার করব। তো আমি এখানে তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি, যেখানে কোনো প্রশ্নের উত্তর সবচেয়ে ছোট আসবে সেখানে ক হ্রস্বইকার, যেখানে প্রশ্নের উত্তর বড় আসবে সেখানে ক দীর্ঘইকার। অথবা, অর মানে হচ্ছে অথবা, যেই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসবে সেখানে ক হ্রস্বইকার ব্যবহার করব, আর যে প্রশ্নের উত্তর হ্যাঁ না ছাড়া বাকি সব ক্ষেত্রে আমরা ক দীর্ঘইকার ব্যবহার করব। আশা করি তোমাদের এখন খুব বেশি প্রবলেম হবে না। আমি তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে আমি একটা এক্সাম্পল তোমাদেরকে এখানে দিয়ে রাখতে পারি। ঠিক আছে, একটা এক্সাম্পল দিয়ে রাখতে পারি, একটু দেখো। আমি বললাম, তুমি ক্লাস করেছো কি? তুমি ক্লাস করেছো কি? এখানে ক হ্রস্বইকার নাকি ক দীর্ঘইকার ব্যবহার করব? হ্যাঁ, আচ্ছা, তুমি কি ক্লাস করেছো? তুমি কি ক্লাস করেছো? আচ্ছা,
প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে দুটো প্রশ্ন, তুমি ক্লাস করেছো কি আর তুমি কি ক্লাস করেছো। এখানেও কি, এখানেও কি, আবার এখানেও কি, এখানেও কি। দেখো তুমি ক্লাস করেছো কি, এই প্রশ্নের উত্তর তুমি আমাকে বলবা কি হ্যাঁ অথবা না। তাহলে যেহেতু এই প্রশ্নের উত্তর হ্যাঁ বা না আসবে, সুতরাং সেই ক্ষেত্রে আমরা ক রস্বইকার ব্যবহার করব, ক দীর্ঘইকার ব্যবহার করব না। তুমি কি ক্লাস করেছো, তুমি ডেফিনেটলি হ্যাঁ বা না ক্লাস করো নাই, তুমি বাংলা বানানের ক্লাস করেছো। তাহলে এখানে উত্তর হচ্ছে বানানের ক্লাস। উত্তর হচ্ছে কি বানানের ক্লাস। তার মানে একটু দীর্ঘ হচ্ছে উত্তরটা, দেখো। এবং হ্যাঁ বা না এর বাইরে যাই উত্তর হোক, সেখানে আমরা কি করব, ক দীর্ঘইকার ব্যবহার করব, ক রস্বইকার ব্যবহার করব না। তো এখন থেকে আমরা বাংলা বানানের ক্ষেত্রে কখন ক রস্বইকার হবে, কখন ক দীর্ঘইকার হবে, আশা করি এটা নিয়ে আমাদের আর প্রবলেম হবে না। তার মানে সোজা কথা হচ্ছে, যেই প্রশ্ন করার সময় উত্তর যদি সেই প্রশ্নকর্তা যখন প্রশ্ন করবে, অপোজিট সাইড থেকে যখন উত্তর হ্যাঁ বা না আসবে, তখন ক রস্বইকার ব্যবহার করব। হ্যাঁ বা না উত্তর আসলে ক রস্বইকার ব্যবহার করব। এছাড়া বাকি সব ক্ষেত্রে অন্য যাই কিছু উত্তর আসুক, সেই ক্ষেত্রে আমরা কি করব, ক দীর্ঘইকার ব্যবহার করব। আশা করি এটা নিয়ে আর প্রবলেম নেই। আমাদের বাংলা বানানের 2 নম্বর রুলসে চলে যাব। বাংলা বানানের 2 নম্বর রুলস। আচ্ছা, তাহলে এই যে এটা আমি আরেকটু সুন্দর করে লিখে দিলাম। দেখো, হ্যাঁ বা না কোনো প্রশ্নের উত্তর হলে সেই ক্ষেত্রে প্রশ্ন হবে ক রস্বইকার দ্বারা। বাকি সব জায়গায়, অর্থাৎ হ্যাঁ বা না ছাড়া অন্য কোনো কিছু উত্তর হলে সেই ক্ষেত্রে প্রশ্ন হবে ক দীর্ঘইকার দ্বারা। আশা করি তোমাদের এই টপিকসটাতে আর সমস্যা থাকবে না। আচ্ছা, পরের টপিকসে আসি, পরের রুলসে আসি। 2 নম্বর রুলস যেটা বাংলা বানানের, বলা হচ্ছে দরিদ্র, দারিদ্র, দারিদ্রতা, দারিদ্র, দরিদ্র, দারিদ্র, দরিদ্রতা। দেখো এখানে আমার আসলে একটা বানান ভুল হয়েছে। এই বানানটাতে একটা জফলা হবে, হ্যাঁ, এই বানানটাতে একটা জফলা হবে, এই বানানটাতে একটা জফলা হবে। ওকে, সো এখানে তোমাদেরকে 6টা বানান লিখে দেওয়া হয়েছে। 6টা বানান লিখে দেওয়া হয়েছে। এখানে কোন বানানটা বা কোন কোন বানানটা সঠিক সেটা আমাদেরকে বের করতে হবে। এটার জন্য আমি একটা ইজি ট্রিক্স তোমাদেরকে আমি দিয়ে দিতে পারি। এটাতে জফলা হবে, এটা একটু মাথায় রেখো। এটার জন্য আমি তোমাদেরকে একটা ইজি ট্রিক্স দিয়ে দিতে পারি। মানে এর চেয়ে আর শর্টকাট কোনো ট্রিক্স হয় না, একটু খেয়াল করে দেখলেই বুঝবে। এখানে লেখাই আছে, আমার এই জায়গায় লিখে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে থাকলে আকার এবং জফলা দুটোই থাকবে, নতুবা আকার জফলা থাকবে না। মানে এই বানানটা সঠিক হবে তখনই যখন তুমি এই বানানে একই সাথে আকার এবং জফলা, নট রফলা, অনেক সময় ভুল করে তোমরা রফলা দিয়ে দাও, ঠিক আছে, যেমন এখানে জফলা হবে বলেছিলাম। আচ্ছা, আকার এবং জফলা যদি দুটোই থাকে তাহলে এই বানানটা কি হবে, সঠিক হবে। আর যদি দুটোই না থাকে সেই ক্ষেত্রেও সঠিক হবে, ঠিক আছে। এই 2 শর্তে দরিদ্র বানান দেখো কোনো আকারও নাই, কোনো জফলাও নাই। দারিদ্র বানানে দেখো আকারও আছে, জফলাও আছে। দরিদ্রতা বানানে দেখো আকারও নাই, জফলাও নাই। সোজা কথা, এই 3টা বানান শুদ্ধ করে লিখতে পারি, মানে এই 3টা বানানকে আমরা শুদ্ধ হিসেবে ধরে নিতে পারি, সোজা কথা। তার মানে এই বানানে আকার নাই, জফলা নাই, এই বানানটা শুদ্ধ। এই বানানে আকার আছে, জফলা নাই, কিছু থাকবে কিছু থাকবে না, তা হবে না তা হবে না। দারিদ্রতা বানানে আকার আছে কিন্তু জফলা নেই, কিছু থাকবে কিছু থাকবে না, তা হবে না তা হবে না। আবার দারিদ্র বানানে আকারও আছে, জফলা আছে, সুতরাং এই বানানটাও শুদ্ধ। দরিদ্র বানানে কোনো আকার নেই, জফলা আছে, কিছু থাকবে কিছু থাকবে না, তা হবে না তা হবে না, এটাও হবে না। দরিদ্রতা বানানে আকারও নেই, জফলাও নেই, তার মানে কোনোটাই নেই। সোজা কথা, বুঝার ইজি টেকনিক হচ্ছে আল্লাহ দুনিয়ায় আল্লাহ যাকে দিছে, বউ বাচ্চা পোলাপাইন যা যা আছে সব কিছু দিছে, যাকে দিছে সব দিছে, যাকে দেয় নাই কিছুই দেয় নাই, মরুভূমি বানাই দিছে। তোমাদের কিছু ফ্রেন্ড আছে দেখবা, কাউকে যখন মেসেজ দেয়, ফ্রেন্ড রিকোয়েস্ট দিলে তো অ্যাকসেপ্ট করে না, পরে মেসেজ দেয় হাই হ্যালো, ওদিক থেকে বলে বাই, ঠিক আছে, পরে আবার মেসেজ দেয় আপনি কি বিরক্ত হচ্ছেন, দিছে ব্লক মাইরে, ঠিক আছে, জান নেই কিছুই নেই, মরুভূমি। আবার কিছু আছে দেখবা সে কাউকে মেসেজ দেওয়া লাগে না, তার কাছে অটো মেসেজ আসতেছে, 2-3 জন মেসেজ দিছে, ঘুমাই গেছো, কি করতেছো, খাইছো, এরকম অনেক কিছু। তো সোজা কথা, এই বানানটা সিস্টেমটা এরকম, আল্লাহ যাকে দিবে সবই দিবে, যাকে দিবে না কিছুই দিবে না। ওকে, তো আমরা দুটো বানান শিখে নিলাম।
এরপর আসি 3 নাম্বার বানানে। 3 নাম্বার বানানের নিয়মটাতে আসি। 3 নাম্বার বানান একটু দেখবা, বলা হচ্ছে দরস্যুকার র আর দদীর্ঘকার র কোনো শব্দের প্রথমে থাকলে, মানে দূর দিয়ে কোনো শব্দ শুরু হলে, দূর শব্দটা প্রথমে থাকবে, বহু দূর, এখানে দূরটা কিন্তু শেষে, এটা হবে না, শুরুতে থাকবে। শুরুতে যখন দরস্যুকার র এবং দদীর্ঘকার র থাকবে, তখন কোথায় দরস্যুকার বা কোথায় দ দীর্ঘকার ব্যবহার করব, সেই নিয়মটা আমরা এখন শিখে নিব। একটু দেখো, বলা হচ্ছে দূরত্ব বুঝালে দদীর্ঘকার দিয়ে শব্দের বানান শুরু করব। কারণ তোমরা একটু লক্ষ্য করলেই দেখবা যে এই দুই বানানের মধ্যে আমি একটু বুঝিয়ে দিচ্ছি, দরস্যুকার একটু তোমাদের বোঝার সুবিধার্থে, দরস্যুকার এবং দদীর্ঘকার এই দুটোর মধ্যে দেখো, এটা দিয়ে নরমালি দূরত্ব টাইপের মনেই হয়, আর আমরা জানি দূরত্ব বুঝালে দদীর্ঘকার হবে। ঠিক আছে, তাহলে কি হবে, দূরত্ব বুঝালে দদীর্ঘকার হবে। ওকে, আচ্ছা, এরপর দেখো দূরত্ব বুঝাবে না, মানে বাকি সব ক্ষেত্রে দরস্যুকার দিয়ে শব্দের বানান শুরু করতে হবে। তার মানে যখন কোন বানান দিয়ে দূরের কিছু বা দূরত্বের কিছু বুঝাবে, দূরের কিছু বা দূরত্ব বুঝালে দীর্ঘকার, বাকি সব ক্ষেত্রে দরস্যুকার। তাহলে আমি কিছু তোমাদেরকে বানান প্র্যাকটিস করাতে পারি। দুর্দিন, আমার এখানে একটু টাইপিং মিস্টেক হয়ে গিয়েছে, আমি দুঃখিত। দুর্দিন, দুর্দিনে কি হবে, দুর্দিনে এই যে দয়ের উপর, আচ্ছা দুর্দিন, কি বলতো, দুর্দিন। তাহলে দেখো র আছে, দুর্দিন শব্দে র আছে, দুরন্ত দূর আছে, এখানেও দূর আছে, দুর্যোগ দূর, এখানেও দূর আছে, ঠিক আছে, দুর্নীতি, এখানেও দূর আছে। তাহলে দেখো দুর্দিন মানে দূরের দিন নয়, খারাপ দিন বোঝাচ্ছে। তার মানে সুতরাং দূরের না বোঝালেই রস্যুকার। দুরন্ত মানে দূরে গিয়ে শেষ বুঝাচ্ছে না, দূরে অন্ত বুঝাচ্ছে না, ওই জন্য কি হবে, রস্যুকার। দুর্যোগ, দূরে গিয়ে কারোর সাথে যোগ দেওয়া বোঝাচ্ছে না, তাহলে ওই জন্য কি হবে, রস্যুকার। দুর্নীতি, দূরে গিয়ে নীতি দেখানো বোঝাচ্ছে না। সোজা কথা, দূরে কিছু না বোঝালেই কি হবে, প্রিয় শিক্ষার্থী, দূরে কিছু না বোঝালেই কি হবে, দীর্ঘকার হবে। একটু খেয়াল করবা, দূরে কিছু না বোঝালেই, সরি রস্যুকার, দূরে কিছু না বোঝালেই রস্যুকার। দুর্লভ, দূরে গিয়ে কোনো লোভ দেখানো নয়। দুর্বার, দূরের বারে গিয়ে কিছু খাওয়া নয়, ঠিক আছে। দুর্জয়, দূরে গিয়ে কিছু জয় করা নয়। যেহেতু এগুলো দিয়ে দূরের কিছু না বুঝালেই সোজা কথা হচ্ছে রস্যুকার, আর দূরের কিছু বুঝালে বা দূরত্ব বুঝালে দীর্ঘকার। যেমন যদি বলা হয় দূরের মানুষ, দূরের গ্রাম, ঠিক আছে, তারপর দূর দেশ, এরকম টাইপের কিছু বুঝালে রস্যুকার। ওকে, এখন একটা জায়গায় আমাদের একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে আচ্ছা এবার আসি, দেখো দুর্ভিক্ষণ, দুর্ভিক্ষণ যন্ত্র, এটা দিয়ে কিন্তু আবার দূরের জিনিস দেখা হয়। তাহলে দূরত্ব বা দূরের সাথে রিলেটেড হলে দীর্ঘকার। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, তোমরা একটু খেয়াল করে নিবা, এগুলো স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে। দূরত্ব বা দূরের সাথে রিলেটেড বা দূরের সাথে সম্পর্কিত, সম্পর্কিত, দূরত্ব বা দূরের সাথে সম্পর্কিত এমন কিছু বোঝালে কি হবে, দীর্ঘকার হবে, দদীর্ঘকার হবে। আর বাকি সবগুলো কি হবে, বাকি সব ক্ষেত্রে কি হবে, দরস্যুকার হবে। ওকে, সো দেখো দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে দূরের জিনিস দেখা হয়। দূরদর্শী মানে দূরের ব্যাপারগুলো আগে থেকে গেস করে ফেলতে পারে, তাহলে দূরের সাথে রিলেটেড। দূরের গা মানে দূরের গ্রাম, আবার এই গা মানে হচ্ছে শরীর মনে করবা না, ঠিক আছে। আচ্ছা, তাহলে সোজা কথা হচ্ছে দূরত্ব বা দূরের সাথে রিলেটেড হলে কি হবে, দদীর্ঘকার, আর দূরত্ব বা দূরের সাথে রিলেটেড না হলে দরস্যুকার। যেই বানানটা আমরা সব সময় বা প্রায় সময় ভুল করে থাকি সেটা হচ্ছে দুর্গাপূজা। এই দুর্গাপূজার বানানে আমরা দদীর্ঘকার দিয়ে দিই অনেক সময়। তো আমরা আমার ইউটিউব চ্যানেলে গেলে, যে শিমুলস বাংলা, এই ইউটিউব চ্যানেলটাতে যদি যাও তোমরা, এটা নিয়ে আমার একটা ভিডিও দেখবা, সর্বজনীন নাকি সার্বজনীন, শারদীয় নাকি শারদীয়, তারপর দুর্গাপূজা বানানটা কেমন, এগুলো নিয়ে আমি আরো এক্সপ্লেন করেছি। তো যেহেতু দূরের গায়ের কথা বোঝাচ্ছে না, সুতরাং এখানে কি হবে, রস্যুকার। তো এই জায়গায় আমি তোমাদেরকে আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে রাখতে পারি, কিছু ব্যতিক্রম আছে, একটু খেয়াল করে দেখো। ব্যতিক্রম হচ্ছে দূরবীন। তো তোমরা আমাকে বলতে পারো যে স্যার দূরবীন দিয়েও তো দূরের জিনিস দেখা হয়, তাহলে এটাতে কেন দীর্ঘকার হবে না। দূর্বাঘাস, দূর্বাঘাস তো স্যার দূরের ঘাস না, তাহলে এটাতে কেন রস্যুকার। এই জন্যই কিন্তু স্যার আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে ব্যতিক্রম। আচ্ছা, দূরবীন হচ্ছে বিদেশি শব্দ, মনে রাখবা বিদেশি শব্দের ক্ষেত্রে দীর্ঘকার বসে না, ওই জন্য রস্যুকার। আর বাকি বানানটা বিন বানান কেন এরকম হলো আমরা পরের রুলসে গেলে জানতে পারবো।
দুর্গাপূজায় একটু একটা ব্যাপার ক্লিয়ার করে দিই। দুর্গাপূজা বানানটা হচ্ছে এরকম, এটা মনে রাখার ট্রিক্সটা আমি তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। দুর্গাপূজার অনুষ্ঠানে দেখবা আগে দুর্গা দেবীকে আনা হয়, এনে বসানো হয়, তারপর সবাই পূজা শুরু করে। তাহলে আগে যেহেতু দুর্গা দেবীকে আনা হয়, আমরা জানি আগে রস্যু পরে দীর্ঘকার, এই জন্য দুর্গা বানানটাতে আগে রস্যুকার এবং পূজা বানানে কি হবে, দীর্ঘকার। আশা করি এটা আজকের পর কেউ তোমরা আর কখনো ভুল করবা না বা কনফিউশনে থাকবা না। আচ্ছা, এবার আসি দূরবীন, এটা হচ্ছে বিদেশি শব্দ, এই জন্যই হচ্ছে কি হবে, রস্যুকার হবে। আর দূর্বাঘাস দূরের ঘাস না, কিন্তু তারপরও দীর্ঘকার, কারণ হচ্ছে কি বলছি, ব্যতিক্রম বলছি। ঠিক আছে, ওকে। দূরবীন হচ্ছে কোন ভাষার শব্দ, ফার্সি ভাষার শব্দ। তাহলে এখান থেকে সামারি দাঁড়ালো, দূরত্ব বা দূরের সাথে রিলেটেড হলে সেই ক্ষেত্রে দীর্ঘকার, আর বাকি সব জায়গায় আমরা ব্যবহার করব রস্যুকার। ওকে, আচ্ছা, ব্যতিক্রম আছে কয়টা, দুইটা। একটা হচ্ছে দূরবীন, বিদেশি শব্দ হওয়ার কারণে দূরের কিছু দিয়ে সাথে রিলেটেড থাকার পরেও এটাতে রস্যুকার। আর হচ্ছে দূর্বাঘাস, মনে রাখবা বিদেশি শব্দে কখনো দীর্ঘকার বসে না। আচ্ছা, পরের রুলসে চলে যাই আমরা। 4 নাম্বার রুলসে বলা হচ্ছে কি, দেখো, বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য ণ, মূর্ধন্য ষ ব্যবহার করা হারাম। এখানে একটু বলি, ব্যবহার বানানটা একটু ভুল আসছে, এটা টাইপিং মিস্টেক, আমি সরি। আচ্ছা, তো বলা হচ্ছে বিদেশি শব্দের বানানে, বিদেশি বানানটাও রস্যইকার দেয়া লেখাটা হচ্ছে শ্রেয়, এটা একটু বলে দিলাম আগেই। বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার, দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য ষ, মূর্ধন্য ণ, এই 4টা জিনিস বা এই 4টা মানে বর্ণ বা কার চিহ্ন কখনোই ব্যবহার করা যাবে না। আচ্ছা, যেমন দূরবীন বানান, একটু খেয়াল করলে দেখবা তোমরা, দূরবীন বানানে দেখো এখানে হচ্ছে দীর্ঘকার না দিয়ে অনেকে, এটা আমি একটু আগের রুলসে কিন্তু এটা পড়িয়েছিলাম, দূরবীন বানানে রস্যকার হয়েছে, রস্যইকার হয়েছে, দন্ত ন হয়েছে। অনেকেই দেখবা দূরবীন বানান এইভাবে লিখে দেয়। আচ্ছা, তো এইভাবে লিখলে ভুল, এটা রস্যকার হবে, এটা রস্যইকার হবে, আর এটা দন্ত ন হবে। আচ্ছা, সেম ভাবে যদি আসি গ্রিন রোড, কোচিং জগতের আতুরঘর, ফার্ম গেট, গ্রিন রোড। ঠিক আছে, গ্রিন বানানটা অনেকেই এইভাবে লিখে দেয়, গ্রিন। বিদেশি শব্দের বানান, বিদেশি শব্দের বানানে দীর্ঘইকারও হবে না, মূর্ধন্য ণ হবে না, এই বানানটাও ভুল। স্টার হোটেল, অনেকেই দেখবা স্টার হোটেল বা স্টার বানান লিখে এইভাবে। ঠিক আছে, দেখো কত সিলি মিস্টেক। বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ষ হবে না, দন্ত ষ হবে। ঠিক আছে, মাস্টার মশাই, মাস্টার মশাই, মাস্টার বানানে ভুল করা যাবে না। মাস্টার বানানো হচ্ছে মূর্ধন্য ষয়ট আকার, যারা লিখবে তারা ভুল লিখবে। ঠিক আছে, অনেকেই ভুল করে মূর্ধন্য ষয়ট আকার লিখে দেয়, মূর্ধন্য ষ হবে না, দন্ত ষ হবে। তাহলে আজকের পর আমরা কখনোই বিদেশি শব্দে দীর্ঘইকার, দীর্ঘকার, মূর্ধন্য ষ, মূর্ধন্য ণ, এই 4টা চিহ্ন বা 4টার বর্ণের মধ্যে যা যা আছে, বর্ণ, দুটো বর্ণ, দুটো চিহ্ন, এগুলো কখনোই ব্যবহার করব না। আচ্ছা, এরপর আসি পরের রুলস। আশা করি এই রুলস নিয়েও কারো সমস্যা নেই। পরের রুলস অর্থাৎ হচ্ছে 5 নাম্বার রুলসে চলে আসতেছি। 5 নাম্বার রুলস, ও আচ্ছা, দূরবীন হচ্ছে ফার্সি ভাষার শব্দ, ওই জন্যই হচ্ছে আমরা এটাতে কখনোই কি করব না, বিদেশি শব্দ যেহেতু রস্যকার দিব এবং রস্যিকার দিব, দন্ত ন দিব। আর এই 3টা হচ্ছে ইংরেজি ভাষার শব্দ, এটা ক্লিয়ার করে দিলাম। পরের রুলস 5 নাম্বার রুলস। 5 নাম্বার রুলসে কি বলা হচ্ছে, রেফ থাকলে কোনো বর্ণ দ্বিত্ব হবে না। দ্বিত্ব মানে কি, দ্বিত্ব মানে হচ্ছে ডাবল। রেফ থাকলে কোনো বর্ণ ডাবল, একই বর্ণ দুইবার হবে না, অন্য বর্ণ হতে পারে, একই বর্ণ দুবার হবে না। আচ্ছা, যেমন এক্সাম্পল দেখো, বদ্দা, চট্টগ্রামের ভাষায় বলা হয় বদ্দা, কেনাসন। বদ্দা মানে বড় ভাই। ঠিক আছে, কেনাসন মানে কেমন আছেন। আচ্ছা, তো এই বদ্দা বানান অনেকেই দয় দ আকার রেফ দেয়, অনেকে রেফ দয় আকার বদ্দা এভাবে লিখে, অনেকে বদ্দা এভাবে লিখে। তো যাই হোক, এখানে এই 3 ভাবে তুমি যেভাবেই লিখো, বাট এই বানানটা ভুল, কারণ রেফ থাকলে সেম বর্ণ ডাবল হবে না। রেফ থাকলে সেম বর্ণ কি হয় না, ডাবল হয় না। রেফ থাকলে সেম বর্ণ ডাবল হয় না। আর এটাতে রেফ আছে, সেম বর্ণ ডাবল হয় না, এটাতে ডাবল দিছি। তার মানে আমাদের প্রথমেরটা কি হচ্ছে, বদ্দা। আর সেম ভাবে জর্দা, জর্দা, বিয়েতে জর্দার ভাত খাবো, জর্দার ভাত খাবো। ঠিক আছে, অনেক সময় এভাবে বলি। এখানে দেখো রেফের সাথে ডাবল দেয়া হয়েছে, রেফ থাকলে ডাবল বর্ণ কখনোই হবে না। তার মানে প্রথমে যেটাতে আমরা রেফের সাথে ডাবল দিছি, এই বানানটা ভুল। দ্বিতীয়টাতে রেফ দিছি কিন্তু ডাবল দি নাই, আচ্ছা, এখানেও রেফের সাথে ডাবল দিছি, এই বানানটাও ভুল। প্রথম দুটো বানানই ভুল। পরের গুলোতে দেখো
রেফের সাথে ডাবল দিনে এটাও ঠিক, এটাতে রেফের সাথে ডাবল দিনে এটাও ঠিক। আর এখানে বদ্দা বানানে রেফ দিনেই বলে ডাবল দিয়েছি, এটাও ঠিক। যদ্দা বানানে রেফ দিনেই তাই কি করেছি, ডাবল দিয়েছি, এটাও ঠিক। তো আশা করি এই রেফ থাকলে যে কোনো বর্ণ দিতে হবে না, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। আমরা এরপর চলে যাব পরের আচ্ছা, এর মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কার্যালয়। কার্যালয় বানানটা অনেক সময় ভুল করে, অনেক জায়গায় দেখা যায়। আমি যে কোনো সময় এক জায়গায় দেখেছিলাম যে প্রধানমন্ত্রীর কার্যালয় এরকম একটা বানান লিখেছে, ভুল লিখেছে। রেফ আছে জ আর জফলা, জ আর জফলা মানে দুইটা জ সাথে রেফ, তার মানে এই বানানটা ভুল। বাট পরের বানানে রেফ আছে কিন্তু জ বা জফলা নাই, তার মানে সিঙ্গেল আছে, ওই জন্য ওই বানানটা কারেক্ট। ওকে, জ আছে জফলা নাই মানে একটা জ আছে, তার মানে সোজা কথা রেফ থাকলে কোনো বর্ণ দিতে হবে না। আচ্ছা, পরে এই রুলসে আরেকটা উদাহরণ যদি বলি, দেখো কম্ম, কম্ম যদি বলি ক ময় ম, দুইটা ম আছে সাথে রেফ আছে, তার মানে এটা ভুল। আর এদিকে কর্ম, রেফ আছে একটা সিঙ্গেল ম, সুতরাং এটাই ঠিক। সো আশা করি এই রুলস নিয়ে আর কারো কোনো কোয়েশ্চেন থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। পরের রুলসে চলে আসবো আমরা 6 নাম্বার রুলসে। ঠিক আছে, আমাদের 6 নাম্বার রুলসে বলা হচ্ছে দন্তন রস্যকার এবং দন্তন দীর্ঘকার শব্দের প্রথমে থাকলে কোথায় রস্যকার ব্যবহার করব দন্তনের সাথে, কোথায় দন্তনের সাথে দীর্ঘকার ব্যবহার করব। এই রুলসটা যদি পড়ি, ফার্স্ট আমি একটা গল্প বলি, একটু মনে রাখবা। একটা আপু আছে, আপুর নাম হচ্ছে নুরানি আপু। আপুর নাম কি? নুরানি আপু। নুরানি আপু নূপুর পরে আসছে। কেন? তোমাদের শিমুল স্যারকে একটু ইমপ্রেস করতে চাই। তো নুরানি আপু নূপুর পরে আসছে কিন্তু কাজে দিচ্ছে না, তার নূপুরের মানে রিনিজিনি আওয়াজ বা রূপুরের হলো যে যেটা নূপুরের শব্দ যেটা আর কি, ঠিক আছে, ওই এটা আমার শোনার ইচ্ছে নাই। তো যেই জন্য আমাকে আরেকটু ইমপ্রেস করার জন্য নূর মহলে নিয়ে গেছে। তার মানে কি, আপুর নাম হচ্ছে নুরানি আপু, সে নূপুর পরে আসছে, নূপুর পরে আমাকে নিয়ে নূর মহলে গেল। নূর মহলে গিয়ে আমাকে কেমন নাচ দেখাচ্ছে? নূতন নাচ দেখাচ্ছে, নূতন নাচ দেখাচ্ছে। এখন তোমাদের, আমি জানি না আমাকে দেখলে কি মনে হয়, এইসব নাচ বেশি দেখি নাকি কম দেখি। যেহেতু তোমাদের ক্লাস নিচ্ছি, তোমাদেরকে ডেফিনেটলি কোনো কিছু তো মোটিভেট করা যাবে না এইসব জিনিসের ব্যাপারে। তো ধরেই নাও তোমাদের স্যারও এইসব নাচ কি করে, কম দেখে, মানে ন্যূন দেখলো। ন্যূন মানে হচ্ছে কম, ন্যূন শব্দের অর্থ কি? কম। তার মানে আর একটু মনে রাখার চেষ্টা করবা। আপুর নাম হচ্ছে নুরানি আপু, সে নূপুর পরে আসছে, তোমাদের স্যারকে নূর মহলে নিয়ে গিয়ে নতুন নতুন নাচ দেখাচ্ছে, যেটা স্যার ন্যূন দেখলো বা খুব কমই দেখলো। এখানে দন্তন দীর্ঘকার দিয়ে দন্তন দীর্ঘ, দন্তন দীর্ঘ, দন্তন দীর্ঘ, দন্তন দীর্ঘ, দন্তন দীর্ঘ, 5টা শব্দে দন্তন দীর্ঘ হয়েছে। এই 5টা শব্দ ছাড়া বাকি যে শব্দগুলো থাকবে সেগুলোতে সবগুলোতে দন্তন রস্যকার হবে। এটা তোমরা একটু মনে রাখবা, মানে অন্য যে শব্দগুলো দিয়ে। এখন দেখো, নূর দিয়ে যদি বলা হয় নূর মহল, ঠিক আছে, যদি বলা হয় নূর নামা, ঠিক আছে, তাহলে এই বানানগুলো সবগুলো দীর্ঘকার দিয়ে শুরু হবে। এখন এখানে একটা ব্যাপার আছে, আমি দেখো দুটো লাল কালি দিয়ে লিখেছি। এগুলোকে কখনো কখনো বাংলায় দীর্ঘকার দিয়ে লেখার জন্য বলা হয়, বা এগুলোর নাম হিসেবে ধরা হয়। যখন নাম হিসেবে ধরা হবে তখন তুমি দীর্ঘকার দিয়ে ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নাই। নূর স্যার ফিজিক্স স্যার, নূর যদি বলা হয় তাহলে দীর্ঘকার ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু এগুলো যদি নাম ছাড়া ব্যবহৃত হয়, যেহেতু নুরানি এবং নূর দুটোই আরবি শব্দ, সেই ক্ষেত্রে বাকি সব বানানের ক্ষেত্রে রস্যকার আছে, যেহেতু এই দুইটা বানান হচ্ছে আরবি শব্দ, সেই ক্ষেত্রে নুরানি বানানটা দন্ত ন রস্যকার দিয়ে লিখবা। তবে সেই ক্ষেত্রে মনে রাখতে হবে, বিদেশি শব্দের বানানে দীর্ঘইকার হয় না, তখন দন্ত ন রস্যইকার দিতে হবে। তাহলে বিদেশি শব্দে দীর্ঘকার এবং দীর্ঘইকার হয় না, রস্যকার এবং রস্যিকার করতে হবে। এটা কখন? এটা যদি নামের ক্ষেত্রে দীর্ঘকার ব্যবহার করতে পারবো, এছাড়া আমরা এই নুরানি বানান এটা ব্যবহার করব। সেম ভাবে নূর বানান যদি নাম না হয়, এই নূর বানানটাও রস্যকার এবং র দিয়ে লিখতে হবে। তাহলে আমরা বুঝে গেলাম যে নুরানি নূপুর পরে নূর মহলে গিয়ে নূতন নাচ দেখালো, যেটা শিমুল স্যার এবং তার শিক্ষার্থীরা ন্যূন দেখলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, পরীক্ষায় এই বানানটা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসবে ন্যূন দিয়ে। ন্যূন দিয়ে যত বানান হবে সব দীর্ঘকার, ন্যূন, ন্যূনতা, ন্যূনতম, ঠিক আছে। তাহলে দেখো ন্যূন, ন্যূনতম, ন্যূনতা, ঠিক আছে। তাহলে দেখো ন্যূনত সবকিছুই, এই যে ন্যূনতা আর ন্যূন, এই জায়গায় সবচেয়ে যে ভুলটা তোমরা বেশি করবা সেটা আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। যেই ভুলটা সবচেয়ে বেশি করবা সেটা হচ্ছে এই জফলাটা তোমরা পরের বর্ণে দিয়ে দাও। এই ভুলটা করা যাবে না। জফলা সবসময় আগে, মানে পরের বর্ণে কখনো দেওয়া যাবে না। জফলা সবসময় কোথায় থাকবে? জফলা আগের বর্ণে থাকবে। জফলা সবসময়
আগের বর্ণে, এটা একটু মনে রাখতে হবে, ঠিক আছে? সো আশা করি এই রুলসটা নিয়েও তোমাদের আর কোনো সমস্যা রইলো না, এই রুলসটা নিয়েও আশা করি আর কোনো সমস্যা নেই। পরের রুলসে চলে যাব আমরা, ঠিক আছে? ওকে, পরের রুলসে চলে যাচ্ছি। পরের রুলসটা হচ্ছে অনু। অনু অদন্ত ন হ্রস্বকার, অদন্ত ন দীর্ঘকার শব্দের প্রথমে থাকলে কখন অদন্ত ন হ্রস্বকার হবে এবং কখন অদন্ত ন দীর্ঘকার হবে সেটাই আমরা এখন শিখব। ফার্স্টে বলা হচ্ছে অনুর। অনুর মানে হচ্ছে অবিবাহিত। মনে করো তোমাদের অবিবাহিত শিমুল স্যার, ঠিক আছে? যদিও আমি এখন আর অবিবাহিত নেই, তো আগেই ক্লিয়ার করে দিলাম। অবিবাহিত যখন ছিলাম তখন অবিবাহিত শিমুল স্যার অনুপে এসে, অনুপ মানে কি? সবুজ, মানে জলাশয় বুঝায় বা সবুজ কোনো মাঠ বা সবুজে ঘেরা এরকম কোনো জায়গা। তো তোমাদের অবিবাহিত শিমুল স্যার সবুজ একটা লেকের পাড়ে এসে অনূর্ধ্ব 18, অনূর্ধ্ব 18 মানে কি? যার বয়স 18 বছরের বেশি নয়। তার মানে কি? অনুর শিমুল স্যার অনুপে এসে মানে একটা সবুজ জলাশয়ের পাশে গিয়ে, সবুজে ঘেরা ওরকম জলাশয়ের পাশে গিয়ে অনূর্ধ্ব 18 মানে 18 বছরের বেশি নয় এমন অনূর্ধ্ব 18 নোরার অনুদিত চিঠি পাঠ করছে। নোরার কেমন চিঠি? অনুদিত। অনুদিত মানে কি? অনুবাদ করা হয়েছে এমন। তার মানে এখানে যে চারটি শব্দ দেখা যাচ্ছে, অনুর, অনুপ, অনূর্ধ্ব, অনুদিত, এই চারটি শব্দ ছাড়া ইউজুয়ালি যেই বানানগুলো তোমাদের পরীক্ষায় আসবে সেই বানানগুলোতে ধরে নিতে পারো হ্রস্বকার ব্যবহার হবে। তাহলে দীর্ঘকার কোথায় ব্যবহার হচ্ছে? এই চারটা অনু দিয়ে শুরু হওয়া এই চারটা শব্দের বানানে ইউজুয়ালি দীর্ঘকার হয়। এর বাইরে যেগুলো আসে প্রায় সময় ওগুলোতে দেখা যায় হ্রস্বকার হয়, ঠিক আছে? যেমন আমি তোমাদেরকে যদি বলি, একটু খেয়াল করো, অনুদিত বানানে হচ্ছে দীর্ঘকার, কিন্তু অনুবাদ করায় যে অনুবাদ কথাটাতে হ্রস্বকার, কারণ এই চারটার মধ্যে পড়ে না, এই চারটার বাইরে পড়েছে। সেম ভাবে যদি অনুকার, অনুশীলন, অনুবাদ, অনুনয়, অনুযোগ, অনুরোধ, অনু দিয়ে যাই বানান আছে বাকি সব হ্রস্বকার, শুধু এই চারটা বানান যদি আসে সেটা হচ্ছে দীর্ঘকার। আশা করি তোমাদের এই রুলস নিয়েও কারো কোনো সমস্যা হবে না। পরের রুলসে চলে যাচ্ছি আমরা। পরের রুলস হচ্ছে আমাদের 8 নাম্বার রুলস। বলা হচ্ছে শব্দের শেষে জিবি থাকলে দুটোই দীর্ঘিকার হবে। যে কোনো শব্দের শেষে যদি জিবি কথাটা দেখো, বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, ওই জিবি বানানের দুটোই দীর্ঘিকার দিতে হবে, ঠিক আছে? এবং খেয়াল করবা, যেমন চাকুরিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী। সেম ভাবে যদি বলি, একটু খেয়াল করবা, শব্দের শেষে যদি অঞ্জলি থাকে, এই অঞ্জলি বানানের হ্রস্বইকার হয়। গীতাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, পুষ্পাঞ্জলি, এগুলো পরীক্ষায় খুবই আসে, বানানগুলো একটু খেয়াল করবা, ঠিক আছে? সো আশা করি জিবি বানানে দুটোই দীর্ঘিকার ব্যবহার করবে এবং অঞ্জলি বানানে একটা হল মানে হ্রস্বইকার, অবশ্যই অঞ্জলি বানানটাতে শেষে হ্রস্বইকার ব্যবহার করতে হবে। এই যে দেখো, তোমরা রুলস শিখছো একটা, বাট সাথে বানান অনেকগুলো শেখা হচ্ছে। এভাবে হাজার হাজার বানান ইনশাল্লাহ আমরা শিখে ফেলবো। পরের রুলসে আসি আমরা, 9 নম্বর রুলসে। 9 নম্বর রুলসে বলা হচ্ছে অ বা আয়ের উচ্চারণ হলে তার পরের বর্ণে যুক্ত বর্ণ দন্তস্ব হয় এবং বাকি সব বর্ণের পর মূর্ধন্যস্ব হয়। খুবই ইম্পর্টেন্ট রুলস, খুবই 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 ইম্পর্টেন্ট রুলস। আচ্ছা, এটা আমরা একটু দেখি। যেমন পুরস্কার, পরিষ্কার, তিরস্কার, আবিষ্কার, অনুষ্ঠান, নমস্কার, প্রতিষ্ঠান। না, অনেকগুলো বানান দিয়েছি, আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলে মনে হয় তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। একটু যদি ক্লিয়ার করে দিই মনে হয় তোমাদের জন্য আরো বেশি ভালো হবে। একটু প্রিয় শিক্ষার্থীরা দেখবা, বলা হচ্ছে অ বা আ যদি দেখো তার পরের বর্ণে, খেয়াল করবা, পরের বর্ণে যদি যুক্ত বর্ণ থাকে, পরের বর্ণে কি হলে? যুক্ত বর্ণ হলে, যুক্ত বর্ণ হলে এবং সেখানে যদি দন্তস্ব বা মূর্ধন্যস্ব থাকে, তাহলে আমরা বেছে নিব অ বা আয়ের পরের যুক্ত বর্ণে দন্তস্বকে, ঠিক আছে? মূর্ধন্যস্বকে নিব না। আবার হ্রস্ব ই বা অন্য কোনো বর্ণ যদি থাকে, বা অন্য বর্ণ যদি থাকে, সোজা কথা হ্রস্ব ই বলারও দরকার নেই, অন্য বর্ণ থাকলে তার পরের বর্ণে যদি যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ হলে, এটা হলে, হ্যাঁ, যুক্ত বর্ণ হলে সেখানে দন্তস্ব এবং মূর্ধন্যস্ব যদি থাকে, আমরা দন্তস্বকে নিব না, আমরা মূর্ধন্যস্বকে নিব। তাহলে প্রিয় শিক্ষার্থী, বলা হচ্ছে দেখো, অ বা আয়ের উচ্চারণ হলে তার পরের বর্ণে যুক্ত বর্ণে দন্তস্ব হয় আর বাকি সব বর্ণের পর মূর্ধন্যস্ব হয়। যেমন একটু খেয়াল করো, পুরস্কার, পুরো, এই যে অ উচ্চারণ হচ্ছে, র এর সাথে অ উচ্চারণ হচ্ছে। পরিষ্কার, পরি, র এর সাথে ই উচ্চারণ হচ্ছে। তিরস্কার, অ উচ্চারণ হচ্ছে।
আবিষ্কার রস্বই উচ্চারণ হচ্ছে, অনুষ্ঠান রস্ব উচ্চারণ হচ্ছে, নমস্কার অ উচ্চারণ হচ্ছে, প্রতিষ্ঠান ই উচ্চারণ হচ্ছে। কোথায় অ, কোথায় ই, কোথায় রস্ব উচ্চারণ হচ্ছে? এই যে যুক্তবর্ণ যেটা মূর্ধন্য শয়ট, দন্ত শয়ট বা মূর্ধন্য শয়ঠ, যেটাই হোক, এই বানানটার আগের বর্ণটা খেয়াল করবা কি উচ্চারণ হচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে দেখো দন্ত শয়ক যুক্ত বর্ণ আছে, তার আগের বর্ণে কি অ, পুরস্কার বানানে, তার মানে দন্ত শয়ক। অনেকেই লিখে কি পুরস্কার, এটা তো হবেই না স্যার, কারণ কি অ এর পর মূর্ধন্য ষ তো হয় না। পরিষ্কার, পরিষ্কার বানানে কি আছে, ই আছে, দেখো এই মূর্ধন্য শয়ক এর আগে কি আছে, ই। তাহলে আমি বলেছি অ বা আয়ের পরে সবসময় দন্ত স হয় যুক্ত বর্ণে, আর অন্য কোনো বর্ণ তার মানে ই অন্য বর্ণ, এরপর মূর্ধন্য ষ হবে। অ এর পর কি হবে, দন্ত স যুক্ত বর্ণে। আবিষ্কার ই, ই এর পরের বর্ণে যুক্ত বর্ণে মূর্ধন্য ষ। অনুষ্ঠান রস্ব এর পরের বর্ণে যুক্ত বর্ণে মূর্ধন্য ষ। নম অ উচ্চারণ হচ্ছে অ এর পরের বর্ণে যুক্ত বর্ণে দন্ত স। প্রতিষ্ঠান ই, ই এর পরের বর্ণে যুক্ত বর্ণে মূর্ধন্য ষ। আশা করি এই বানানটা নিয়ে আজকের পর আর প্রবলেম হবে না। দেখো কতগুলো বানান শিখে ফেলছি একটা রুলেই, একটা রুলসের মধ্যেই, ঠিক আছে। তার মানে অ বা আয়ের পর যুক্ত বর্ণে দন্ত স, বাকি সবগুলো বানানের ক্ষেত্রে যুক্ত বর্ণে মূর্ধন্য ষ হবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জায়গায় আমরা যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে এই খ্রিস্টান শব্দটা নিয়ে আমরা প্রবলেম ফেস করি। খ্রিস্টান আর খ্রিস্টাব্দ মনে রাখতে হবে, খ্রিস্টান বা খ্রিস্টাব্দ এই শব্দের যখন বানান আসবে তখন তোমাদের যে ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এটা বিদেশি শব্দ বা মিশ্র শব্দ এরকম বলা হয় বিভিন্ন জায়গায়। তো যার জন্য বিদেশি শব্দের বানানে তো জানোই যে মূর্ধন্য ষ ব্যবহার হয় না। তো এই বানানটা অনেক জায়গায় এভাবে কারেক্ট নেওয়া হয়, বাট ম্যাক্সিমাম টিচাররা বলতে চাই বা ম্যাক্সিমাম বইতে বলে খ্রিস্টাব্দ বা খ্রিস্টান বানানটাতে মূর্ধন্য ষ ব্যবহার করার জন্য বলা হয় এটা একটা ব্যতিক্রম রুলস। তার মানে ব্যতিক্রম হিসেবে আমরা খ্রিস্টান বা খ্রিস্টাব্দকে চাইলে, আবার দেখো খ্রি ই উচ্চারণ হচ্ছে, ই এর পর কি মূর্ধন্য ষ হওয়ার কথা, এখানেও খ্রি ই এর পর মূর্ধন্য ষ হওয়ার কথা, কিন্তু এটা ব্যতিক্রম হিসেবে এই দুটো শব্দকে আমরা কারেক্ট হিসেবে ধরে নিতে পারি। তাহলে আমরা এই পর্যন্ত 9টা রুলস ক্লিয়ার করলাম, পরের রুলসে চলে আসি। আচ্ছা, খ্রিস্টান বা খ্রিস্টাব্দ এই রুলসটাই কারেক্ট। ওকে, পরের রুলসটা চলে আসি। পরের রুলস 10 নম্বর রুলসে বলা হচ্ছে বিদেশি শব্দের বানান। খেয়াল রাখবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিদেশি শব্দ যেগুলো আছে বিদেশি শব্দগুলোর বানানের ক্ষেত্রে, তারপর হচ্ছে ভাষার নামের ক্ষেত্রে, তারপর বলা হচ্ছে জাতির নামের ক্ষেত্রে, কোন দেশের নামের ক্ষেত্রে, আর হলো যে আলি প্রত্যয়যুক্ত শব্দ। আলি প্রত্যয়যুক্ত শব্দ বলতে কি বুঝাই, কোন শব্দের শেষে যদি আলি থাকে, যেমন সোনালী, মিতালি, গীতালি, চৈতালি, বর্ণালী, স্বর্ণালী, সব শব্দের শেষে কি আছে, আলি, এগুলো আলি প্রত্যয়যুক্ত শব্দ। এই শব্দগুলোর পর সব এই শব্দগুলোর পর সব ক্ষেত্রে সর্বদা হ্রস্বইকার হয়। মানে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা বানানে এই বিদেশি বানানটাও যেমন হ্রস্বইকার দিচ্ছি, এরকম এই শব্দগুলোর ক্ষেত্রে বানানে কি করব, হ্রস্বইকার ব্যবহার করব। আচ্ছা, যেমন দিয়ে দেখি বিদেশি শব্দের বানান, গ্রিন রোড, গ্রিন, একাডেমি, অনেকেই দীর্ঘইকার দেয়, এখানে দীর্ঘইকার মূর্ধন্য ন দেয়। বলেছি বিদেশি শব্দে দীর্ঘইকার হয় না, মূর্ধন্য ন হয় না। ওকে, ভাষার নামে আসি। ইরানি, ইংরেজি, ইরানি ভাষা হ্রস্বইকার হবে, ঠিক আছে, কারণ হচ্ছে বিদেশি ভাষার নাম, ইংরেজি ভাষা বিদেশি ভাষার নাম, হ্রস্বইকার হবে। অনেকে ইংরেজি শব্দের বানানে ইংরেজি বানানটাতে দীর্ঘইকার ব্যবহার করে। জাতির নামে যদি আসি, ফরাসি জাতি হ্রস্বইকার হবে, ভারতী হ্রস্বইকার হবে, অনেকে ভারতী বানানে দীর্ঘইকার ব্যবহার করে। দেশের নাম, রাশিয়া, ঠিক আছে, তারপর হলো যে কোনো দেশের নাম, মিয়ানমার, এগুলো হ্রস্বইকার। আলি প্রত্যয়যুক্ত শব্দ, সোনালী, মিতালি, রূপালী, এগুলো সবগুলো হ্রস্বইকার। রূপালী বানানে যদিও দীর্ঘকার ব্যবহার করাটাই শ্রেয়। আচ্ছা, তো এই বানানগুলোতে সবসময় কি হবে, হ্রস্বইকার ব্যবহার হবে, এটা আমরা ক্লিয়ার হলাম। কিন্তু একটু খেয়াল করে দেখবা, প্রচলিত শুদ্ধ হচ্ছে চীনা। এই চীনা শব্দের বানানে কি হয়, চীনা একটা হলো যে ভাষার নাম, এটা তো হ্রস্বইকার হওয়ার কথা। এখন একটু খেয়াল করে দেখবা, যদি চীনা ভাষা না বলে যদি তোমাকে বলা হয়, আচ্ছা, চীনা ভাষা যদি না লিখে তুমি যদি লিখো চীনা, এভাবে লিখো, তখন এটা চীনা ভাষা হবে না, তখন মনে হবে চীনা চীনা লাগে, তবু কেন অচীনা, ঠিক আছে। তার মানে এই জন্যই এই চীনা বানানটা এভাবে লেখা যাবে না, এভাবেই লিখতে হবে, এটা প্রচলিত শুদ্ধ। ভারতীয়, ভারতীয় শব্দটাতে ইয় কেন, ইয় প্রত্যয়যুক্ত যদি কোনো শব্দ হয় সেখানে হচ্ছে কি হবে,
দীর্ঘ ইকার হবে। এটা একটা রুলস আছে, অ্যাকচুয়ালি এটা প্রচলিত শুদ্ধ না, এটা রুলস আছে। ইয় প্রত্যয়যুক্ত কোন শব্দ, ভারতীয়, বঙ্গীয়, ঠিক আছে, শ্রীলঙ্কা, এটা হলো যে প্রচলিত শুদ্ধ। সোনালী ব্যাংক, এটার কাহিনীটা আমি একটু তোমাদেরকে বলে দিচ্ছি। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়েছিল, শোনো, প্রথম বাংলা বানানের নিয়ম আসছে 1932 সালে। প্রথম বানানের নিয়ম, প্রথম বানানের নিয়ম। এরপর 1955 সালের 3রা ডিসেম্বর, 1955 সালের 3রা ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এই 1955 সালের প্রতিষ্ঠিত হওয়ার পরও বাংলা একাডেমি এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিয়মটাকে, আচ্ছা, এটা বের করছিল কারা? কলকাতা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এই নিয়মটাকে ফলো করে। পরে 1992 সালে এসে প্রথম বাংলা একাডেমি প্রথম বাংলা বানানের নিয়ম দেয়, প্রথম বাংলা বানানের নিয়ম দেয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকেই বোঝা যাচ্ছে যে প্রথম বাংলা বানানের নিয়ম বাংলা একাডেমি দিল 1992। এখন দেখো, চীনা ভাষা 1992 আগে প্রতিষ্ঠিত, ভারত 1992 আগে প্রতিষ্ঠিত, শ্রীলঙ্কা 1992 আগে প্রতিষ্ঠিত, সোনালী ব্যাংক দেশের একটি সরকারি এবং গুরুত্বপূর্ণ ব্যাংক, যেটা 1992 আগে প্রতিষ্ঠিত। তো যার জন্য কিছু গুরুত্বপূর্ণ দেশের নাম বা গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে এই বানানগুলো চেঞ্জ করা সম্ভব হয় নাই, বাংলা একাডেমির সাথে তাল মিলিয়ে চেঞ্জ করা সম্ভব হয় নাই। ওই জন্য এই বানানগুলোকে প্রচলিত শুদ্ধ হিসেবে ধরা হয়। আশা করি তোমাদের এই জায়গায় আর প্রবলেম নেই। তার মানে সোজা কথা হচ্ছে, পরীক্ষায় আশা করি এমন কনফ্লিক্ট করবে না যে আচ্ছা, এই জায়গায় ইয় বানানটা ভুল, এটা দীর্ঘ ই অন্তস্থীয়। ইয় প্রত্যয় থাকলে দীর্ঘ ইকার হবে, যেমন ভারতীয়, শারদীয়, বঙ্গীয়, ঠিক আছে। আচ্ছা, বঙ্গীয়, ওকে। তো আশা করি তোমরা ক্লিয়ার যে বিদেশি শব্দ পেলে আমরা হ্রস্বইকার ব্যবহার করব, ভাষার নাম, জাতির নাম, দেশের নাম, আলি প্রত্যয়যুক্ত শব্দের নাম পেলে হ্রস্বইকার ব্যবহার করব। প্রচলিত শুদ্ধ হিসেবে চীনা, ভারতী, শ্রীলঙ্কা, সোনালী ব্যাংক, এইগুলোকে একটু ধরে নিব, ঠিক আছে। আচ্ছা, তো চীনা, ভারতীয়, হ্যাঁ। আচ্ছা, তো এটা নিয়ে আশা করি এখন আর সমস্যা নেই। আর ইয় প্রত্যয়যুক্ত শব্দ যদি থাকে, ইয় বলতে দীর্ঘ ই অন্তস্থীয়, দীর্ঘ ই অন্তস্থীয়। ইয় প্রত্যয়যুক্ত মানে ইয় প্রত্যয় বলতে কোন শব্দের শেষে ইয় থাকলে সেখানে দীর্ঘ ইকার ব্যবহার করব, যেমন ভারতীয়, ভারত যোগ দীর্ঘ ই অন্তস্থীয়, ভারতীয়। শারদীয়, শারদ যোগ দীর্ঘ ই অন্তস্থীয়, শারদীয়। বঙ্গীয়, বঙ্গ যোগ দীর্ঘ ই অন্তস্থীয়, বঙ্গীয়। তো আশা করি তোমাদের এই 10টা রুলসে আর কোনো সমস্যা থাকবে না। পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরো বেশ কিছু রুলস নিয়ে। তোমাদেরকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বাংলা বানানের এই ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম।